আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণীতে উঠছো, এবার ২০২৫ সালের তোমাদের বইয়ে প্রথম গল্পটা থাকবে হলো কাবুলিওয়ালা। তোমাদের এই কাবুলিওয়ালা যে গল্পটা আছে, এই গল্পটা আমি তোমাদেরকে শেখাবো। আমি তোমাদের বাংলা সাবজেক্টটা দিয়ে শুরু করছি, তাও আমি তোমাদের অন্যান্য সাবজেক্টগুলো শেখাবো। কিন্তু বাংলা তোমরা কাবুলিওয়ালা গল্পটা কেন পড়বা, দেখো তোমাদেরকে আমি বলছি। শিখে দেখো, এটা হলো তোমাদের সপ্তবর্ণ বই, সপ্তম শ্রেণীর জন্য। এই বইয়ের দেখো তোমাদের কোন গল্পটা নাই এখানে, আমি তোমাদের এটা একটু দেখাচ্ছি, তারপর আমরা গল্পটা শুরু করব। সপ্তম শ্রেণীর বইয়ের সেলিনা হোসেনের লেখা রোকেয়া সাখাওয়াত হোসেন গদ্যটি বাদ দেওয়া হয়েছে। ওকে, তারপর তাহলে কি তোমাদের এই যে রোকেয়া সাখাওয়াত হোসেন এই গল্পটা বাদ, শুধুমাত্র এই গল্পটা বাদ যাবে, আর সব গল্পগুলোই থাকবে। এই বইয়ে হাসান রুবায়েতের লেখা স্মৃতি নামের কবিতা যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কবিতাটা জুলাই বিপ্লবের উপর লেখা। শোনো একটি মুজিবুরের থেকে, আর সুনির্মল বসুর লেখা সবার আমি ছাত্র, এই দুইটা কবিতা বাদ, আর বাকি সবই ঠিক থাকবে। আর তোমাদের আনন্দ পাঠ বই থেকে একটা সুইজারল্যান্ডের দিনগুলি, এটা বাদ যাবে সেলিনা হোসেনের লেখা। তাহলে তোমাদের এই রোকেয়া সাখাওয়াত হোসেন এই গল্পটা বাদ যাবে। ওকে, এই গল্পটা বাদ যাবে, আর বাকি সবগুলো গল্পই থাকবে। আর কবিতা থেকে তোমাদের বাদ যাবে হলো এই যে সবার আমি ছাত্র, আর হলো শোনো একটি মুজিবর থেকে। তবে সবার আমি ছাত্র এটা বাদ দিল কেন? এটা একটা সুন্দর কবিতা ছিল। আসলে এটা হলো ক্লাস 5 এর বইয়ে এটা ইনক্লুড করা হয়েছে। তাহলে বাকি সব ঠিক থাকবে। ওকে, তাহলে তোমাদের এখানে যে গল্পগুলো আছে সবগুলো থাকবে। তাহলে আমরা প্রথম গল্প তোমাদের কাবুলিওয়ালা রবীন্দ্রনাথ ঠাকুর, এটা আমরা পড়বো আজকে। ওকে, দেখো কাবুলিওয়ালা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, খুব সুন্দর। আগে আফগানিস্তানের কাবুল থেকে, আফগানিস্তানের রাজধানী ছিল কাবুল, সে কাবুল থেকে কিছু লোক এই বাংলায় ব্যবসা করতে আসতো। তারা বিভিন্ন কিসমিস, তারপরে খুরমা, এগুলো অনেক কিছু, বাদাম, এগুলো তারা ঝুলিতে করে করে বিক্রি করত, এবং অনেকদিন পর পর তারা বাড়িতে ফিরে যাইতো, এবং এভাবে তারা এই দেশে ব্যবসা করত। তাহলে এই কাবুলিওয়ালাদের নিয়ে এখানে একটা ছোট্ট গল্প আছে। এখানে একটা ক্যারেক্টার আছে, নাম আছে মিনি। তোমরা এই ক্যারেক্টারটা দেখে রাখো, এই ক্যারেক্টারটা। ওকে, এটা মিনি ক্যারেক্টার, আর এটা হলো কাবুলিওয়ালা ক্যারেক্টার। আমার 5 বছর বয়সের ছোট মেয়ে মিনি একদণ্ড কথা না কইয়া থাকতে পারে না। এখানে গল্প কথক যে গল্পটা পাঠ করে, কিংবা যে আমি দিয়ে যখন কোনো গল্প লেখা হয়, সেটা হলো গল্প কথক নিজে যে গল্পটা বলতেছে। আমার 5 বছর বয়সের ছোট মেয়ে মিনি একদণ্ড কথা না কয়ে থাকতে পারে না। তার মানে মিনি একটু কথা না বলেও থাকতে পারে না। এই যে এটা হলো মিনি। সকালবেলায় আমার নভেলের সপ্তদশ পরিচ্ছেদে হাত দিয়েছি, এমন সময় মিনি আসি আরম্ভ করিয়া দিল, বাবা, রামদয়াল দারোয়ান কাককে কৌয়া বলে। সে কিচ্ছু জানে না। প্রিয় শিক্ষার্থী, দেখো গল্পকথক এখানে নিজে একজন উপন্যাসিক, তিনি উপন্যাস লিখেন। তিনি তার উপন্যাসের 17 নম্বর পরিচ্ছেদ লিখতেছিলেন। এমন সময় তার মেয়ে, ছোট মেয়ে মিনি এসে বলল, বাবা, রামদয়াল দারোয়ান, ওদের ওর দারোয়ান ছিল, কাককে বলে কৌয়া, কাককে বলে কৌয়া, কৌয়া ডাকে। সে কিচ্ছু জানে না। সে আমার লিখিবার টেবিলের পার্শ্বে আমার পায়ের কাছে বসিয়া নিজের 2 হাঁটু এবং হাত লইয়া অতি দ্রুত উচ্চারণে আগডুম বাগডুম খেলিতে আরম্ভ করিয়া দিল। তার মানে সে তার বাবার কাছে এসে পায়ের কাছে বসে, হাঁটু করে বসে, হাত লইয়া অতি দ্রুত সে আগডুম বাগডুম খেলতেছিল। কি খেলতেছিল? এটা মনে রাখবা, আগডুম বাগডুম খেলতেছিল। আর গল্পকথক তার কত নম্বর পরিচ্ছেদ লিখতেছিল? নোবেলের 17তম পরিচ্ছেদ। আর মিনির বয়স 5 বছর। আর কে কাককে কোয়া বলে? রামদয়াল দারোয়ান কাককে কোয়া বলে। আমার ঘর পথের ধারে, আমার বাড়িটা হলো পথের পাশে, লেখক বলতেছে। হঠাৎ মিনি আগডুম বাগডুম খেলা রাখিয়া জানালার ধারে ছুটিয়ে গেল এবং চিৎকার করিয়া ডাকিতে লাগিল, কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা। ময়লা ঢিলা কাপড় পরা, মাথায় পাগড়ি, পাগড়ি মাথায়, ঘাড়ে একটা ঝুলি, হাতে গোটা 2-4 আঙ্গুরের বাক্স, আর এক লম্বা কাবুলিওয়ালা পথ দিয়ে যাইতেছিল। তাকে দেখিয়া আমার কন্যারত্নের কিরূপ ভাবোদয় হইল বলা শক্ত। মানে তাকে দেখে আমার মেয়ের কেমন মনে অনুভূতি হলো। ভাবোদয় মানে এখানে অনুভূতি, ভাব যোগ উদয়। কেমন ভাব উদয় হলো, কেমন ভাব সৃষ্টি হলো, অথবা তার মেয়ের মনে কি চিন্তা সৃষ্টি হলো, এটা হয়তো বলা শক্ত। লেখক হয়তো জানে না তার মেয়ে কি মনে করেছে। তো তাহাকে ঊর্ধ্বশ্বাসে ডাকাডাকি আরম্ভ করিয়া দিল। মিনির চিৎকারে যেমন কাবুলিওয়ালা হাসিয়া মুখ ফিরাইল এবং আমাদের বাড়ির দিকে আসিতে লাগলো। অমনি সে ঊর্ধ্বশ্বাসে অন্তঃপুরে দৌড় দিল। কিন্তু কাবুলিওয়ালা যখন আসতেছিল, সে তখন কিন্তু অন্তঃপুর মানে ঘরের ভিতরে, পুর মানে গৃহ, ঘর, অন্তঃপুরে মানে ঘরের ভিতরে সে দৌড় দিল। তাহার আর চিহ্ন দেখিতে পাওয়া গেল না, খুঁজে পাওয়া যাচ্ছিল না মিনি যা লুকাইছে। তো তাহার মনের মধ্যে একটা অন্ধ বিশ্বাসের মতো ছিল যে, তাহলে কি ছিল? মিনির মধ্যে একটা অন্ধবিশ্বাস ছিল। কিসের অন্ধবিশ্বাস ছিল? দেখো, ওই ঝুলিটার ভিতর সন্ধান করিলে তার মতো 2-4টা জীবিত মানব সন্তান পাওয়া যেতে পারে। তাহলে এই যে কাবুলিওয়ালা যে একটা ঝুলি নিয়ে ঘুরে, হ্যাঁ, তো মিনি ভাবতে লাগলো যে এই কাবুলিওয়ালার ঝুলিতে মনে হয় তার মতো বাচ্চার কি আছে, মানব সন্তান, মানে তার মতো মানুষের
ছোট বাচ্চাদের মাথা আছে 2-4টা। আমরা ছোটবেলায় এরকম ছেলে ধরার গল্প শুনতাম। আমাদেরকে শোনানো হতো যে ছেলে ধরারা আসে বাচ্চাদের মাথা কেটে নিয়ে যায়। ওর মিনির মনের মধ্যে এরকম ছিল যে ওই ঝুলিটার ভিতর সন্ধান করলে তার মতো 2-4টে জীবিত মানব সন্তান পাওয়া যেতে পারে। তো মিলিম বিশ্বাস করতো যে ওই তার ঝুলিটার মধ্যে হয়তো কয়েকটা বাচ্চা, সে বাচ্চা চুরি করেছে, ওর মাঝে বাচ্চা আছে। আমি মিনির অমূলক ভয় ভাঙ্গাইয়া দিবার অভিপ্রায়ে তাহাকে অন্তঃপুর হইতে ডাকিয়া আনিলাম। এই যে মিনি যে মিথ্যা একটা ভয়, অমূলক মানে মিথ্যা। একটা মিথ্যা যে ভয় পাচ্ছে, এই ভয়টা দূর করার জন্য তার বাবা তাকে ডেকে আনলো। সে আমার গা ঘেঁষিয়া দাঁড়াইয়া রইল। সে পাশে গা ঘেঁষে দাঁড়ায় রইল। কাবুলি ঝুলির মধ্য হতে কিসমিস, খোবানি বাহির করিয়া তাহাকে দিতে গেল। খোবানি হলো বাদাম জাতীয় ফল, আর কিসমিস তো তোমরা চিনো। তাহলে কাবুলিওয়ালা ঝুলির মধ্য হইতে কিসমিস, খোবানি এগুলো বাহির করিয়া তাকে দিতে গেল। কিন্তু সে কিছুতেই লইল না। দ্বিগুণ সন্দেহের সহিত, মানে তার সন্দেহ দ্বিগুণ হয়ে গেল। সে আমার হাঁটুর কাছে সংলগ্ন হইয়া রইল। মানে তার সন্দেহ আরো বেড়ে গেল মনে মনে। প্রথম পরিচয়টা এমনি ভাবেই গেল। কিছুদিন পরে একদিন সকালবেলায় বাড়ি হইতে বাহির হইবার সময় দেখি আমার দুহিতাটি, দুহিতা মানে কন্যা, মেয়ে, আমার দুহিতাটি দ্বারের সমীপস্থ মানে নিকটে, সমীপস্থ মানে নিকটে। তাহলে আমার দুহিতাটি মানে আমার মেয়েটা, দুহিতা মানে কন্যা, দ্বার মানে দরজা, তার মানে দরজা, আর সমীপস্থ মানে নিকটে। তাহলে আমার মেয়েটি দরজার নিকটে বেঞ্চের উপর বসিয়া, বেঞ্চ তো যেমন জানো, বেঞ্চের উপর বসে অনর্গল মানে একটানা কথা কইয়া যাইতেছে, এবং কাবুলিওয়ালা তাহার পদতলে বসিয়া সহাস্য মুখে মানে হাসি মুখে, মানে সাথে হাস্য মুখে মানে হাসি মুখের সহিত শুনতেছে সেগুলো কথা, এবং মধ্যে মধ্যে প্রসঙ্গক্রমে নিজের মতামত ব্যক্ত করতেছে। তাহলে ইতিমধ্যে মিনির সাথে কাবুলিওয়ালার একটা ভালো পরিচয় হয়ে গেছে। তো মিনির পঞ্চবর্ষীয় জীবনের অভিজ্ঞতায় বাবা ছাড়া এমন ধৈর্যবান শ্রোতা সে কখনো পায়নি। মানে পঞ্চবর্ষীয় মানে 5 বছর। তাহলে মিনের 5 বছর বয়স, বাচ্চারা এ বয়সে অনেক কথা বলে। এই সময় ধৈর্যবান তাদের সব কথা শোনার মতো হয়তো মানুষ থাকে না। তার বাবা যেরকম তার সব কথা শুনে, একইভাবে কাবুলিওয়ালা চুপচাপ ধৈর্য ধরে মিনের সব কথাই শুনতেছিল। আবার দেখি তার ক্ষুদ্র আঁচল বাদাম কিসমিসে পরিপূর্ণ থাকে। তার মানে কাবুলিওয়ালা যাওয়ার সময় তাকে বাদাম কিসমিস এগুলো দিয়ে যায়। তাহলে তাদের একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে। সংবাদ পাইলাম কাবুলিওয়ালার সহিত মিনির এই দ্বিতীয় সাক্ষাৎ তাহা নয়। মিনি যে এবার দ্বিতীয়বার সাক্ষাৎ করছে তা না, তার মানে মাঝখানে তার বাবা যা দেখে নাই যে তারা অনেক দিন থেকে তারা কথা বলে। ইতিমধ্যে সে প্রায় প্রত্যহ আসিয়া পেস্তা বাদাম ঘুষ দিয়া মিনির ক্ষুদ্র হৃদয়টুকু অনেকটা অধিকার করিয়া লইয়াছে। কাবুলিওয়ালা রেগুলার আসতো এবং মিনিকে পেস্তা বাদাম দিত, এবং মিনি তাকে অনেক পছন্দ করত কাবুলিওয়ালাকে, আর কাবুলিওয়ালাও তাকে অনেক ভালোবাসত। দেখিলাম এই দুইটি বন্ধুর মধ্যে গুটি কতক কথা এবং ঠাট্টা প্রচলিত ছিল। তার মানে মিনি এবং কাবুলিওয়ালার মাঝে কয়েকটা কথা এবং ঠাট্টা প্রচলিত ছিল। যথা, রহমতকে দেখিয়াবা মাত্র আমার কন্যা হাসিতে হাসিতে জিজ্ঞাসা করিত, কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা, তোমার ঝুলির ভেতর কি? তার মানে রহমত হলো কাবুলিওয়ালার নাম, এটা মনে রাখবা। তাহলে কাবুলিওয়ালার নাম কি ছিল? রহমত। এই রহমতকে দেখা মাত্রই আমার মেয়ে হেসে বলতো, কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা, তোমার ঝুলির ভিতর কি? মানে তোমার ঝুলিতে কি আছে, ব্যাগের মধ্যে কি আছে, এটা জিজ্ঞাসা করত। রহমত একটু অনাবশ্যক চন্দ্রবিন্দু যোগ করিয়া হাসতে হাসতে উত্তর দিত, হাতি। এই শব্দটা বলার সময় নাক দিয়ে বাতাস বের করে বলতো, হাতি। তোমরা চেষ্টা করে দেখবা কিভাবে বলে। তার মানে এভাবে একটু অনাবশ্যক চন্দ্রবিন্দু যোগ করে নাক দিয়ে বলতো। তার মানে তারা খুব সুন্দর করে সে উত্তর দিত। উহাদের মধ্যে আরো একটা কথা প্রচলিত ছিল। রহমত মিনিকে বলতো, খোকি, তোমার শ্বশুর বাড়ি কখনো যাবে না? তাহলে রহমত মিনিকে আদর করে খোকি বলে ডাকতো। আসলে খোকি হলো খুকি শব্দের অশুদ্ধ উচ্চারণ। আদরের একটা ডাক হলো খুকি, সেটার অশুদ্ধ উচ্চারণ করত এবং খোকি বলে ডাকতো। আর শ্বশুর বাড়ি বানানটাও কিন্তু এভাবে দিছে, কারণ সে এভাবে অশুদ্ধভাবে উচ্চারণ করতো। ওকে, বলছে তুমি তোমার শ্বশুর বাড়ি কখনো যাবে না। কখনো মানে কখনো। ওকে, আর শ্বশুর বাড়ি কিন্তু তোমরা কিন্তু পরীক্ষায় এভাবে লিখতে পারবা না। এটা হলো মৌখিক শব্দ। ওকে, রহমতের কাবুলিওয়ালা অশুদ্ধ উচ্চারণ করে বলতো তুমি, তুমিকে বলতো তুমি, শ্বশুর বাড়ি কখনো যাবে না। কথাটার একটা কোনো জবাব না দিয়ে চুপ করে থাকা নিতান্ত তার স্বভাব বিরুদ্ধ। কিন্তু মিনি কথার উত্তর দিবে না, এ হতে পারে না। ওকে, এটা তার স্বভাবের বিরুদ্ধে। উল্টে আর জিজ্ঞাসা করিত, তুমি শ্বশুর বাড়ি যাবে? মিনি তো জানতো না যে আসলে শ্বশুর বাড়ি কি জিনিস। এজন্য মিনি উল্টা প্রশ্ন করতো কাবুলিওয়ালাকে যে তুমি শ্বশুর বাড়ি যাবে? রহমত তখন তার শ্বশুরের কল্পনা করতে একটু, কাল্পনিক শ্বশুরের প্রতি একটু মোটা মুষ্টি আস্ফালন করিয়া বলতো, আমি শ্বশুরকে মারবে। তার মানে সে একটা হাতটা একটু মুষ্টিবদ্ধ করে আর মিনিকে বলতো,
সে শ্বশুরকে ইচ্ছা মতো পিটাবে, মার দিবে। শুনিয়া মিনি শ্বশুর নামক কোনো এক প্রকার অপরিচিত জীবের দুর্বস্থা কল্পনা করিয়া নিতান্ত হাসত। তার মানে মিনি মনে করতো, বাহ, শ্বশুরটা যে কি জিনিস, তাহলে তার খবরই আছে, হ্যাঁ, সে ইচ্ছা মতো মায়ের খাবে। মিনির মা অত্যন্ত শঙ্কিত স্বভাবের লোক। এদিক দিয়ে মিনির মা সবসময় ভয় পায়। রহমত কাবুলিওয়ালা সম্বন্ধে তিনি সম্পূর্ণ নিঃসংশয় ছিলেন না, যে রহমত কাবুলিওয়ালা একজন ভিনদেশী মানুষ, তার সম্পর্কে তার মনে একটু সন্দেহ ছিল। তার প্রতি বিশেষ দৃষ্টি রাখিবার জন্য তিনি আমাকে বারবার অনুরোধ করেছিলেন। একদিন সকালে আমার ছোট ঘরে বসিয়া প্রুফশিট সংশোধন করিতেছি। কি সংশোধন করতেছিল? প্রুফশিট। লেখকরা যখন কোনো কিছু বই ছাপায়, তার আগে হলো একটা প্রাথমিক একটা ছাপানো কাগজ তাদেরকে দেওয়া হয় যে ভুল আছে কিনা চেক করার জন্য। এটাকে বলে প্রুফশিট। তো সে প্রুফশিট সংশোধন করতেছিল। এমন সময় রাস্তায় ভারী একটা গোল শোনা গেল। চাহিয়া দেখি আমাদের রহমতকে 2 পাহারাওয়ালা বাদিয়া লই আসিতেছে। রহমতকে 2 জন পাহারাওয়ালা গার্ড বেঁধে নিয়ে যাইতেছে। তার পশ্চাতে কৌতূহলী ছেলের দল চলিয়াছে এবং পিছনে, তোমরা জানো কোনো জায়গায় আসামি ধরে নিয়ে গেলে পিছনে পিছনে অনেক ছেলেপেলেরা দল বেঁধে ছুটে। আমি দ্বারের বাহিরে গিয়া পাহারাওয়ালাকে দাঁড় করাইলাম, জিজ্ঞাসা করিলাম ব্যাপারটা কি। কিয়দংশ তাহার কাছে এবং ক্রিয়দংশ রহমতের কাছে শুনিয়া জানিলাম যে ক্রিয়দংশ মানে কিছু অল্প পরিমাণ, কিছু অংশ পাহারাদারের কাছ থেকে আর কিছু অংশ রহমতের কাছ থেকে শুনিয়া জানতে পারলাম যে আমাদের প্রতিবেশী একজন লোক রামপুরি চাদরের জন্য রহমতের কাছে কিঞ্চিত ধারিত। তাদের এক প্রতিবেশীর কাছে রহমত কিছু টাকা পেত। মিথ্যাপূর্বক সেই দেনা তো অস্বীকারই করে এবং তাহার লইয়া বর্ষা করিতে করিতে তাহাকে এক ছুরি বসাইয়া দিয়েছে। লেখকের এক প্রতিবেশী কাছে রহমত টাকা পাইতো, কারণ ওই লোকটা রামপুরি চাদর কিনেছিল, তার জন্য রহমতের কাছ থেকে কিছু ধার নিয়েছিল। তাহলে এই টাকাটা সে ফেরত তো দেয় না, বরংস কি হলো, যখন ফেরত চাইতে যায় রহমত, তখন অনেক সে অস্বীকার করে এবং তাহা লইয়া বর্ষা করতে, মানে বর্ষা মানে কথা কাটাকাটি তর্ক করতে করতে রহমতের মাথা গরম হয়ে যায়, রহমত তাকে ছুরি বসায় দেয়। রহমত সেই মিথ্যাবাদের উদ্দেশ্যে নানারূপ অসভ্য গালি দিতেছে। রহমত মিথ্যাবাদীকে অনেক গালি দিতেছিল। এমনই সময় কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা করিয়া ডাকিতে ডাকিতে মিনি ঘর হইতে বাহির হয়ে আসিল। এ সময় মিনি দৌড়ায় চলে আসলো কাবুলিওয়ালাকে দেখে। রহমতের মুখ মুহূর্তের মধ্যে কৌতুক হাসে প্রফুল্ল হয়ে উঠিল। কিন্তু মিনিকে দেখা মাত্র রহমতের কিন্তু আর মন খারাপ ছিল না, তার সেই আগের হাসি খুশি চেহারা ফুটে উঠল মুখের মাঝে। মিনি একবারেই তাহাকে জিজ্ঞাসা করিল, তুমি শ্বশুর বাড়ি যাবে? তুমি শ্বশুর বাড়ি যাবে? মিনি তাকে প্রথম কৌতুকেই এটা জিজ্ঞাসা করলো। সবসময় তারা এই কথাটা বলতো। রহমত হাসিয়ে কইল, সেখানেই যাচ্ছি। রহমত এসে বলল সে শ্বশুর বাড়ি যাচ্ছে। আমরা কিন্তু বলি যে জেলখানা হলো শ্বশুর বাড়ি বলা হয়। তাহলে রহমত হাসিয়ে করলো, সেখানে যাচ্ছি। সাংঘাতিক আঘাত করার অপরাধে কয়েক বছর রহমতের কারাদণ্ড হইল। ভালোই ছুরিটা মেরেছিল, এই জন্য রহমতের কারাদণ্ড হলো, জেল হলো কয়েক বছর। তার কথা এক প্রকার ভুলিয়ে গেলাম। সবাই ভুলে গেছে তার কথা। কত বছর কাটিয়ে গেল। আমার ঘরে আজ রাত্রি শেষ হইতে না হইতে সানাই বাজতেছে। তার মানে ছোট্ট মিনি এখন বড় হয়ে গেছে। আজ আমার মিনির বিবাহ, আজকে মিনির বিয়ে। আমি আমার লিখিবার ঘরে বসিয়া হিসাব দেখতেছি। এমন সময় রহমত আসিয়া সেলাম করিয়া দাঁড়াইল। আমি প্রথমে তাকে চিনিতে পারলাম না। তার সে ঝুলি নাই, তার সে লম্বা চুল নাই, তার শরীরের পূর্বের মতো সে তেজও নাই। অবশেষে তার হাসি দেখিয়া তাহাকে চিনিলাম। কিন্তু রহমতকে চিনতে পারল লেখক তার হাসি দেখে। কহিলাম, কি রে রহমত, কবে আসিলি? সে কহিল, কাল সন্ধ্যাবেলা জেল হইতে খালাস পেয়েছি। মানে কাল সন্ধ্যাবেলা সে জেল থেকে খালাস পেয়েছে। আমার ইচ্ছা করতে লাগলো আজকের এই শুভ দিনে এই লোকটা এখান থেকে গেলেই ভালো হয়। কারণ তারা জানতো যে মিনির বিয়ে, আর রহমতের এতদিন অপরাধী, যে সে যেহেতু একজনকে ছুরি মেরেছিল, সে একজন অপরাধী, তাকে পছন্দ করতো না। আমি তাহাকে কহিলাম, আজ আমাদের বাড়িতে একটা কাজ আছে, আমি কিছু ব্যস্ত আছি, তুমি আজ যাও। মিনির বাবা চাইলো রহমত যেন দ্রুত চলে যায় এখান থেকে। কথাটা শুনিয়ে সে তৎক্ষণাৎ চলিয়া যাইতে উদ্যত হলো। সেই কথাটা শুনে তখন চলে যাইতে নিল। অবশেষে দরজার কাছে গিয়া একটু ইতস্তত করিয়া কহিল, খোকিকে একবার দেখতে পাইব না? কিন্তু সে দরজার কাছে গিয়া সে বলল যে খোকিকে সে একবার দেখতে চায়, মানে মিনিকে সে একবার দেখতে চায়। আমি কহিলাম, আজ বাড়িতে কাজ আছে, আজ আর কারোর সহিত দেখা হইতে পারিবে না, কারণ আজকে তো মিনির বিয়ে, আজকে কারোর সাথে দেখা হওয়া যাবে না। সে তাকে বিয়ের কথা বলেনি, তাকে বলছে যে আজ কারোর সাথে দেখা করা যাবে না। সেজন্য কিছুটা ক্ষুণ্ণ হইল। স্তব্ধভাবে দাঁড়িয়ে একবার স্থির দৃষ্টিতে আমার মুখের দিকে চাইল। একটু মুখ কিছুটা মন খারাপ হলো। স্তব্ধভাবে দাঁড়ালো, স্থির দৃষ্টিতে তার মুখের দিকে তাকালো। তারপরে বাবু সালাম বলিয়া দ্বারের বাইরে বাইর হয়ে গেল। তারপর সে দরজা থেকে বের হয়ে গেল। আমার মনে জানে কেমন একটু ব্যথা বোধ হইল। মনে করিতেছি তাহাকে ফিরিয়া রাখিব,
এমন সময় দেখে সে আপনি ফিরে আসিতেছে। লেখকের মনে বা মিনির বাবার মনে একটু কষ্ট হলো, কিন্তু তারপর সে মনে করলো যে ডাক দিব। এমন সময় দেখে না, কাবুলিওয়ালাই আবার ফিরে আসতেছে। কাছে আসিয়া কহিল, এই আঙ্গুর এবং কিঞ্চিত কিশমিশ বাদাম ফকির জন্য আনিয়াছিলাম, তাহাকে দিবেন। আর বললো যে আঙ্গুর কিছু, সে আজকেও সে কিছু কিশমিশ বাদাম আঙ্গুর এগুলো নিয়ে আসছে, বলছে এটা ফকিরকে দিবেন। আমি সেগুলো লইয়া দাম দিতে উদ্যত হইলে সে হঠাৎ আমার হাত চাপিয়া ধরিয়া কহিল, মানে মিনির বাবা সেগুলো নিয়ে দাম দিতে চাইলো, মানে টাকা দিতে চাইলো। তখন সে কহিল, আপনার বহুত দয়া, আমার চিরকাল স্মরণ থাকিবে, আমাকে পয়সা দিবেন না বাবু। তোমার যেমন একটা লড়কি আছে, লড়কি মানে মেয়ে, তেমনি দেশে আমারও একটি লড়কি আছে। তার মানে তার দেশে আফগানিস্তানের কাবুলে, সেখানে তারও একটা নিজের মেয়ে আছে। আমি তাহারই মুখখানি স্মরণ করিয়া তোমার খুকির জন্য কিছু কিছু মেওয়া লইয়া হাতে লইয়া আসি। আমি তো সওদা করতে আসি না। আসলে কাবুলিওয়ালার কষ্ট ছিল মনের মধ্যে। সে নিজের মেয়েকে ছোট রেখে আসছে, তার মেয়ের কথা স্মরণ করে করে সে আসলে খুকিকে ভালোবাসতো এবং আদর করত। খুকির জন্য এটা ওটা নিয়ে আসতো। এই বলে সে আপনার মস্ত ঢিলা জামাটার ভিতরে হাত চালাইয়া দিয়া বুকের কাছে কোথা হইতে একটুখানি ময়লা কাগজ বাইর করলো। এ বলে সে তার ঢিলা জামার ভিতরে হাত দিয়ে বুকের কাছে কোথাও একটা ময়লা এক টুকরা কাগজ বের করলো। সে বুকের পকেটে এটা রেখে দিয়েছিল। বহু সযত্নে ভাঁজ খুলিয়া দুই হস্তে আমার টেবিলের উপর মেলিয়া ধরল। আস্তে আস্তে সেটা ভাঁজ খুলে তার টেবিলের উপরে সামনে সেটা মেলে ধরল। দেখলাম কাগজের উপর ছোট একটা হাতের ছাপ। আগে তো আর ছবি ছিল না, ফটোগ্রাফ ছিল না। কাগজের উপরে একটা হাতের ছাপ দেখা যায়, বাচ্চার হাতের ছাপ। ফটোগ্রাফ নহে, তেলের ছবি নহে, হাতে খানিকটা ভূষা মাখাইয়া কাগজের উপরে তাহার চিহ্ন ধরিয়া লইয়াছে। কন্যার এই স্মরণ চিহ্নটুকু বুকের কাছে লইয়া রহমত প্রতি বছর কলকাতা রাস্তায় মেওয়া বেচতে আসে। তার মানে এটার গল্পর স্থান হলো কলকাতা। তাহলে কন্যার এই স্মরণ চিহ্নটুকু বুকের কাছে লইয়া রহমত কি করে, এই কলকাতা রাস্তায় মেওয়া বেচতে আসে। মেওয়া হলো ডালিম, আঙ্গুর, বাদাম প্রভৃতি ফল। দেখিয়া আমার চোখ ছলছল করিয়া আসিল। সেই হস্তচিহ্নই আমার মিনিকে স্মরণ করিয়া দিল। আমি তৎক্ষণাৎ তাহাকে অন্তঃপুর হইতে ডাকিয়া পাঠাইলাম। তখন আমি মিনিকে ডেকে পাঠাইলাম। অন্তঃপুর হইতে অনেক আপত্তি উঠিয়াছিল যে আজকে বিয়ে, কেন তুমি তাকে ডাকতেছ? অনেক আপত্তি করলো, কিন্তু আমি কিছুতেই কর্ণপাত করলাম না, মানে তাদের আপত্তি শুনলাম না। রাঙ্গা চেলি পরা, কপালে চন্দন আঁকা বধূভীষণী মিনি সলজ্জভাবে আমার কাছে আসিয়া দাঁড়াইল। রাঙ্গা চেলি পড়ছে, কপালে চন্দন আঁকছে, বধূবেশিনী, হ্যাঁ, এখন বড় হয়ে গেছে, একটু লজ্জা কাজ করে, সে আয়সা দাঁড়াইল। তাকে দেখিয়া কাবুলিওয়ালা প্রথমটা থতমত খাইয়া গেল। তাহাদের পুরাতন আলাপ জমাইতে পারিল না। অবশেষে হাসিয়া কহিল, খুকি, তুমি শ্বশুর বাড়ি যাবিস, মানে তুমি শ্বশুর বাড়ি যাচ্ছ। আসলে কাবুলিওয়ালার সহিত মিনির যেদিন প্রথম সাক্ষাৎ হয়েছিল, আমার সেই দিনের কথা মনে পড়িল। মনটা যেন কেমন ব্যথিত হইয়া উঠিল। মিনি চলিয়া গেলে একটি গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া রহমত মাটিতে বসিয়া পড়িল। সে হঠাৎ স্পষ্ট বুঝিতে পারিল তাহারও মেয়েটি হয়তো ইতিমধ্যে এরূপ বড় হইয়াছে। আমি একখানি নোট লইয়া তাহাকে দিলাম। তখন মিনির বাবা তাকে একটা কাগজের নোট, একটা টাকা দিল। বললাম, রহমত, তুমি দেশে তোমার মেয়ের কাছে ফিরিয়া যাও। তোমার মিলন সুখে আমার মিনের কল্যাণ হোক। আজকে তুমি তোমার মেয়ের কাছে ফেরত যাও। মিনির বাবা তাকে, রহমতকে কিছু টাকা দিল এবং বলল দেশে ফিরে যাওয়ার জন্য। দেখো এখানে কতগুলো শব্দার্থ ছিল। কারণ হলো এখানে দরওয়ান হলো দারোয়ান শব্দের উচ্চারণ ভেদ। কাবুল হলো আফগানিস্তানের রাজধানী। কাবুলিওয়ালা হলো ও কাবুলের অধিবাসী। অতীতে কাবুলের অনেক লোক নানা কাজে নিয়মিত যাতায়াত করতে এই দেশে। দণ্ড হলো মুহূর্ত। নভেল হলো উপন্যাস। সপ্তদশ মানে হলো 17, পরিচ্ছেদ মানে অধ্যায়, পার্শ্বে মানে পাশে। কন্যারত্ন হলো কন্যাকে আদর করে রত্নের সঙ্গে তুলনা করা। ভাবোদয় হলো ভাবের উদয়, মনের চিন্তা ভাবনা। ঊর্ধ্বশ্বাসে মানে অতি দ্রুত বেগে। অন্তপুরে মানে হলো বাড়ির ভিতরের অংশ। অভিপ্রায় হলো ইচ্ছা। খোবানি হলো বাদাম জাতীয় ফল। দুহিতা মানে কন্যা। দ্বার মানে দরজা। সমীপস্থ মানে নিকটে বা কাছে। অনর্গল মানে অবিরাম, অনবরত। সহাস্য মুখে মানে হাসি মুখে। পঞ্চবর্ষীয় মানে 5 বছর বয়সী। প্রুফশিট দেখো, কোনো লেখা ছাপার আগে বানান, বাক্য, জ্যোতিচিহ্ন এসব সংশোধনের জন্য মুদ্রিত পত্র। মেওয়া হলো ডালিম, আঙ্গুর, বাদাম প্রভৃতি ফল। এ গল্পে খুকির জন্য কাবুলিওয়ালার আনা এ জাতীয় উপহার মেওয়া। খুকি হলো কাবুলিওয়ালা কর্তৃক খুকি শব্দের অশুদ্ধ উচ্চারণ। স্বভাব বিরুদ্ধ মানে স্বভাবের বিপরীত। মুষ্টি আস্ফালন করা, জোরে মুঠি নাড়িয়ে রাগ প্রকাশের ভঙ্গি। নৃশংসা হলো সংজ্ঞাহীন, কিঞ্চিত মানে অল্প, ধারিত মানে ঋণগ্রস্ত, প্রফুল্ল মানে আনন্দিত, লড়কি মানে হলো মেয়ে। তাহলে এই গল্পে দেখো, এই গল্পে ভিন্ন সংস্কৃতিতে বেড়ে উঠলো মানুষের সুখ দুঃখ, আনন্দ ভালোবাসা অনুভূতি অনেকাংশে একই।
কাবুলিওয়ালা গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর আফগানিস্তানের সে মরু পর্বতে রুক্ষ প্রকৃতিতে গড়ে ওঠা একজন পিতা এবং নাতিশীতোষ্ণ আবহাওয়ায় একজন বাঙালি। আফগানিস্তান হলো মরু পর্বতে রুক্ষ পরিবেশ, আর আমাদের আমাদের হলো নাতিশীতোষ্ণ আবহাওয়া। রুক্ষ প্রকৃতির গড়ে ওঠা একজন পিতা এবং এই নাতিশীতোষ্ণ আবহাওয়ার একজন বাঙালি পিতার ভিতরে স্নেহপ্রবণ মনের ঐক্য সম্পর্কে ধারণা দিয়েছেন যে উভয় অঞ্চলের মানুষ তাদের সন্তানকে ভালোবাসে। পিতৃস্নেহ আছে। দেশকালের সীমারেখায় পিতৃ হৃদয়ের স্বাভাবিক প্রবণতার কোনো প্রভাব পড়ে না। কোন দেশ কোন কাল এটা কোনো প্রভেদ নেই। পিতৃ হৃদয় সবসময় তার সন্তানের জন্য আকুল থাকে। যে দেশের যে সময়ের বা যে সংস্কৃতির মানুষ হোক না কেন, পিতা সবসময় তার সন্তানকে একই রকম ভালোবাসেন। সন্তানের মঙ্গল চিন্তা সব পিতারই সহজাত আকাঙ্ক্ষা। কাবুলিওয়ালা গল্পের রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বের সকল পিতার পিতৃত্বের সার্বজনীন ও চিরন্তন রূপকে উন্মোচিত করেছেন। শিক্ষিতরা তোমরা এটা ভালো করে এটুকু শিখা নিবা। তোমাদের যত প্রশ্ন হবে আমি তোমাদেরকে যখন স্কুল থেকে পড়া শুরু হবে তখন আমি প্রশ্নগুলো দিয়ে দিব। লেখক পরিচিতি দেখো, এশীয়দের মধ্যে প্রথম নোবেল পুরস্কার পেয়ে বিশ্বসভায় বাংলা ভাষা সাহিত্যে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছেন তিনি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এশীয়দের মধ্যে প্রথম নোবেল পুরস্কার পেয়েছেন তিনি। 1861 খ্রিস্টাব্দে 7 মে 25শে বৈশাখ 1268 বঙ্গাব্দে কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারের জন্ম। স্কুলে পড়ালেখা তার ঠিক মতো হয়নি। 17 বছর বয়সে তিনি বিলেতে ব্যারিস্টারি পড়ার জন্য যান, কিন্তু পড়ালেখা শেষ না করে আবার ফিরে আসেন। তো অসাধারণ প্রতিভা তার। তিনি একাধারে সাহিত্যিক, চিন্তাবিদ সবকিছু ছিলেন। তারা রবীন্দ্রনাথের একটি দেশপ্রেমমূলক গান আমার সোনার বাংলা, এটা কিন্তু আমাদের জাতীয় সঙ্গীত। এছাড়া শান্তিনিকেতন এবং বিশ্বভারতীর মতো প্রতিষ্ঠান তিনি গড়ে তোলেন। রবীন্দ্রনাথ লেখা অনেক গ্রন্থ ছিল। ছোটদের জন্য তার বিভিন্ন লেখা রচনাগুলো সংকলিত হয়েছে কৌশরক নামে একটা সংকলনে। 1941 খ্রিস্টাব্দে 7 আগস্ট 22 শ্রাবণ তিনি মৃত্যুবরণ করেন। তাহলে দেখো তোমাদের আগে এখানে এরকম সৃজনশীল প্রশ্ন ছিল। এখানে দেখো একটা প্রশ্ন আছে যে কাবুলিওয়ালার মলিন কাগজটিতে কি ছিল? তার মানে তার কন্যার হাতের ছাপ ছিল। আমি তো সওদা করতে আসিনি, কথাটা বুঝিয়ে লেখো। দেখো কাবুলিওয়ালা কিন্তু মিনিকে ভালোবাসতো। তার মেয়ে মনে করে তাকে বিভিন্ন মেওয়া এবং অন্যান্য আঙ্গুর বাদাম এগুলো দিত। তাদের সম্পর্কটা যে অর্থের ছিল না এটা ফুটে উঠেছে। তারপর তোমাকে ব্যাখ্যা লিখতে হবে। আমি এভাবে তোমাদের সৃজনশীল প্রশ্ন আছে। তোমরা তো জানো তোমাদের দৃশ্যপট নির্ভর প্রশ্ন আছে। আগে এভাবে সৃজনশীল থাকতো ক, খ, গ, ঘ। ওকে? 4টা প্রশ্ন থাকতো। তো তোমরা এগুলো কি প্রশ্ন পড়বা এগুলো আমি পরে দিয়ে দিব তোমাদেরকে। তো তোমরা এই ভিডিওটা ভালো করে দেখবা। তোমরা তাহলে গল্পটা সম্পর্কে জানবা। আর হলো বইয়ে তোমরা আন্ডারলাইন করে রাখবা। তোমাদের কিন্তু প্রচুরভাবে ভালো করে বইটা শিখতে হবে। তা নাহলে কিন্তু তোমরা প্রশ্নের সৃজনশীলগুলো লিখতে পারবা না। অনেকে আছে বাংলা মুখস্থ করতে চায় সৃজনশীল। এগুলো মুখস্থ করা যাবে না। গল্প ভালো করে বুঝতে হবে। ওকে? এরপর আমি প্রশ্ন বুঝিয়ে দিব। ভালো থেকো। যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে রাখো। আমি তোমাদের শীঘ্রই সব সাবজেক্ট নিয়ে আসতেছি। পড়াগুলো দিব। তোমরা সবগুলো ভিডিও দেখো। দেখবা তোমাদের অনেক কিছু শেখা হয়ে যাবে। ভালো থেকো।